দশকের পর দশক অবরোধের শিকল পরিয়ে যে দেশকে দুর্বল করার স্বপ্ন দেখেছিল পশ্চিম, সেই দেশ আজ বিশ্বের অন্যতম বিপজ্জনক ক্ষেপণাস্ত্র শক্তি হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে। আর ওয়াশিংটন সে পিছু হচ্ছে নীরবে, লজ্জিতভাবে। ইরানি পার্লামেন্টের 90 অনুচ্ছেদ কমিটির উপপ্রধান হোসে আলী হাজিদানি সম্প্রতি এমন একটি বোমা ফাটালেন যার শব্দ পেন্টাগনের দেয়াল পর্যন্ত গিয়ে ঠেকেছে। তিনি বললেন, ইরানের কাছে এমন ক্ষেপণাস্ত্র আছে যার ধ্বংস ক্ষমতা কৌশলগত পারমাণবিক অস্ত্রের সমতুল্য। সেই অস্ত্রের নাম সেজ্জিল। কঠিন জ্বালানি চালিত এই দ্বিস্তরীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মধ্যবর্তী পাল্লার 2000 থেকে 4000 কিলোমিটার পর্যন্ত ছুটে যেতে পারে। শুধু তাই নয়, এটি উঠতে উঠতে দিক পরিবর্তন করতে পারে, তাই এর ডাকনাম ড্যান্সিং মিসাইল। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি সবই এর নাগালের মধ্যে, মাত্র কয়েক মিনিটের দূরত্বে। হাজিদানির হিসাব শুনলে গায়ে কাঁটা দেয়। মাত্র 16টি সেজ্জিল একসঙ্গে ছোড়া হলে তার সম্মিলিত ধ্বংস ক্ষমতা হবে পারমাণবিক হামলার সমান। প্যাট্রিয়ট থেকে আয়রন ডোম, কোনো বায়ু প্রতিরক্ষা ব্যবস্থায় এই ঝড় ঠেকাতে পারবে কিনা সেই প্রশ্নই তুললেন হাজিদানি। কিন্তু সেজ্জিলই শেষ কথা নয়। হাজিদানি পর্দা সরালেন আরেকটি রহস্যময় অস্ত্রের রাস্তা। 14 মিটার দীর্ঘ, 27 টন ওজনের এই দানব বহন করে দুটি ওয়ারহেড, একটি কৌশলগত পারমাণবিক হামলার জন্য, আরেকটি ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি তৈরির জন্য, যা 80 বর্গ কিলোমিটার এলাকার বিদ্যুৎ গ্রিড, যোগাযোগ ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা মুহূর্তের মধ্যে অচল করে দিতে পারে। কোনো বিস্ফোরণ নেই, কোনো আগুন নেই, শুধু নীরব অন্ধকার। আধুনিক সভ্যতার ইলেকট্রনিক মেরুদণ্ড ভেঙে পড়বে নিঃশব্দে। হাজিদানি জানালেন, রাস্তাক এখনো সঠিক সময়ের অপেক্ষায় আছে, অর্থাৎ ইরানের হাতে এখনো তাস আছে যা সে খেলেনি। এখানেই শেষ নয়, ইরানের কাছে আছে এমন ক্ষেপণাস্ত্র যা উঠতে উঠতে বিভক্ত হয়ে যায়। একটি থেকে জন্ম নেয় 80টি পৃথক বোমা বা ওয়ারহেড। গণিতটা সহজ কিন্তু মারাত্মক। মাত্র 10টি এরকম ক্ষেপণাস্ত্র একসঙ্গে ছুটলে 800টি বোমা ঝরে পড়বে একটি মাত্র সমন্বিত হামলায়। মার্কিন বায়ু প্রতিরক্ষার পক্ষে এই বৃষ্টি ঠেকানো সমুদ্রে বালির বাঁধ দেওয়ার মতোই। হাজিদানি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, প্যাট্রিয়টকে এটা থামাতে পারবে? শুধু ক্ষেপণাস্ত্র নয়, হরমুজ প্রণালীতে ইরান এখন একটি সম্পূর্ণ নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে। জাহাজগুলোকে সরাসরি ইমেল পাঠানো হচ্ছে ইরানের পারস্য উপসাগর প্রণালী কর্তৃপক্ষের নামে। তাতে লেখা আছে নতুন ট্রানজিট নিয়ম, নির্দিষ্ট করিডোর, বাধ্যবাধকতার তালিকা। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGC প্রকাশ করেছে প্রণালীর নতুন মানচিত্র, যেখানে ইরানের নিয়ন্ত্রণ এলাকা আরও বিস্তৃত। বার্তা একেবারে স্পষ্ট, ইরানের পথে চলো, নইলে পরিণাম ভোগ করো। বিশ্বের মোট তেল বাণিজ্যের 1/4 এই সরু গলা দিয়ে যায়। সেই গলায় এখন ইরানের হাত। প্রজেক্ট ফ্রিডম, কি চমৎকার নাম, কিন্তু নামে কি আসে যায়। ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করলেন অপারেশন বন্ধের ঘোষণা, কারণ হিসেবে দেখালেন পাকিস্তান সহ অন্যান্য দেশের অনুরোধ। বললেন, ইরানের সঙ্গে চুক্তির দিকে বড় অগ্রগতি হয়েছে, কিন্তু বাস্তবে ইরানের অবরোধ সম্পূর্ণ অক্ষুণ্ণ। হরমুজ ইরানের মুঠোয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ যখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তখন বড় প্রশ্ন উঠছে, এই সংকটময় সময়ে ইরানের পাশে আসলে কি করছে চীন? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মুখে তেহরান যখন পাল্টা আঘাত হানছে, তখন বেইজিং এর ভূমিকা চোখে পড়ার মতো হলেও সরাসরি নয়, বরং অনেকটাই হিসেবী ও কৌশলী। প্রথমেই স্পষ্ট করে বলা দরকার, চীন ইরানের ঘনিষ্ঠ মিত্র হলেও এই সম্পর্ক পুরোপুরি স্বার্থভিত্তিক। চীনের জন্য ইরান মূলত সস্তা তেলের বড় উৎস। কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরান কম দামে তেল বিক্রি করতে বাধ্য হয়, আর সেই সুযোগটাই কাজে লাগায় চীন। ইরানের তেল রপ্তানির বড় অংশই যায় চীনের বাজারে, যা তেহরানের অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এর মানে এই নয় যে চীন ইরানের ওপর নির্ভরশীল, বরং বাস্তবতা হলো চীনের কাছে সৌদি আরব বা উপসাগরীয় অন্যান্য দেশ আরও স্থিতিশীল এবং নিরাপদ জ্বালানি সরবরাহকারী। তাই ইরান চীনের জন্য গুরুত্বপূর্ণ হলেও অপরিহার্য নয়। এই কারণেই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চীন সরাসরি সামরিক সহায়তা দেয়া থেকে দূরে রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কঠোর সমালোচনা করলেও তারা কখনোই প্রকাশ্যে ইরানের পক্ষে যুদ্ধে নামার ইঙ্গিত দেয়নি, বরং তারা বারবার সংযম ও আলোচনার আহ্বান জানিয়েছে। তবে একেবারে হাত গুটিয়ে বসে নেই বেইজিং। পরোক্ষভাবে কিছু সহায়তার ইঙ্গিত মিলছে। ধারণা করা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন এখন আগের চেয়ে অনেক বেশি নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে পারছে, আর এর পেছনে চীনের উপগ্রহ নির্দেশনা ব্যবস্থার ভূমিকা থাকতে পারে। এছাড়া অতীতে ড্রোন প্রযুক্তি, কিছু রাসায়নিক উপাদান এবং সম্ভাব্য গোয়েন্দা তথ্য আদান প্রদানের কথাও উঠে এসেছে। তবুও চীন খুব সাবধানে এগোচ্ছে, কারণ তারা কোনোভাবেই এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়তে চায় না। মধ্যপ্রাচ্যের জটিল সংঘাতে ঢুকে পড়লে তাদের অর্থনীতি এবং আন্তর্জাতিক অবস্থান ঝুঁকির মুখে পড়তে পারে, এটা তারা ভালোভাবেই জানে।
চীনের আসল লক্ষ্য হলো স্থিতিশীলতা বজায় রাখা। তারা চায় তেল সরবরাহ বন্ধ না হোক, বাণিজ্য চলমান থাকুক এবং যুদ্ধ দ্রুত শেষ হোক। এই লক্ষ্যেই তারা কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ, বিশেষ দূত পাঠানো, সবকিছুই যুদ্ধবিরতির জন্য চাপ তৈরির অংশ। কিন্তু বাস্তবতা হলো এই কূটনৈতিক প্রভাব খুব সীমিত। চীন ইরানকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছে না, আবার উপসাগরীয় দেশগুলোকেও সন্তুষ্ট রাখতে হচ্ছে। ফলে তারা এক ধরনের অস্বস্তিকর ভারসাম্যের মধ্যে রয়েছে। এই যুদ্ধ চীনের জন্য একদিকে সুযোগ, অন্যদিকে বড় ঝুঁকি। সুযোগ হলো যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়ে পড়ে নিজেদের শক্তি ও প্রভাব ক্ষয় করছে, যা চীনের জন্য কৌশলগত সুবিধা তৈরি করতে পারে। কিন্তু ঝুঁকিও কম নয়। তেলের দাম বাড়ছে, সরবরাহের সমস্যা হচ্ছে, আর এর প্রভাব সরাসরি পড়ছে চীনের অর্থনীতিতে। বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হওয়ায় চীনের রপ্তানিও হুমকির মুখে পড়তে পারে। ইউরোপ সহ বিভিন্ন বড় বাজার ক্ষতিগ্রস্ত হলে চীনের পণ্য বিক্রি কমে যাবে, যা তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বড় ধাক্কা হবে। সব মিলিয়ে ইরানের জন্য চীন এখনো সরাসরি যোদ্ধা নয়, বরং নীরব কৌশলবিদ। তারা ইরানকে পুরোপুরি ছেড়ে দিচ্ছে না, আবার খোলাখুলি পাশে দাঁড়াচ্ছেও না। নিজেদের স্বার্থ রক্ষা করেই তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এই অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি যুদ্ধ আরো বিস্তৃত হয় তখন কি চীন তাদের অবস্থান বদলাবে, নাকি শেষ পর্যন্ত তারা কেবল দূর থেকে খেলা দেখেই যাবে? আপাতত উত্তর স্পষ্ট নয়, তবে এটা নিশ্চিত, চীন প্রতিটি পদক্ষেপ নিচ্ছে ঠান্ডা মাথায়, হিসেব কষে, নিজেদের লাভ ক্ষতি বিচার করে। হিজবুল্লাহ এবং ইরানের সমন্বিত ও বিধ্বংসী হামলায় ইসরায়েলের বিভিন্ন শহর এখন কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিশেষ করে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর হাইফাকে লক্ষ্য করে হিজবুল্লাহর সরাসরি হামলা এই সংঘাতকে এক নতুন ও বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছে। হাইফার তেল শোধনাগার ও নৌঘাঁটিতে আঘাত। প্রতিবেদনে জানা গেছে, হিজবুল্লাহ হাইফার একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি লক্ষ্য করে একই ঝাঁক উন্নত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলার পরপরই হাইফার বিশালাকার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। শোধনাগারের পরিকাঠামো এবং ইসরায়েলের অন্যতম প্রধান জ্বালানি কোম্পানি বাজান গ্রুপের একটি স্থাপনা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ইরানি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানছে। যদিও ইসরায়েলি ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার দাবি করেছে, তবে এই হামলা ইসরায়েলের জ্বালানি নিরাপত্তার উপর বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে। একই যোগে বহুমুখী হামলা শুধু হাইফা নয়, যুদ্ধের পরিধি এখন ইসরায়েলের গভীরে ছড়িয়ে পড়েছে। দক্ষিণ ইসরায়েলের দিমোনা, তেল আবিব এবং বীরশেবা এলাকাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। মাত্র 30 মিনিটের ব্যবধানে ইরান 3টি পৃথক ক্ষেপণাস্ত্র বহর নিক্ষেপ করে। বীরশেবার একটি শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেখানে বিষাক্ত রাসায়নিক লিকের আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া একটি কীটনাশক ট্যাঙ্কে আগুন লেগে আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়, যা পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি তৈরি করেছে। উত্তরাঞ্চলীয় সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ। লেবানন সীমান্ত এখন বিশ্বের অন্যতম উদ্বায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। হিজবুল্লাহ এন্টার ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আইডিএফ নিশ্চিত করেছে যে হিজবুল্লাহর হামলায় একজন ইসরায়েলি সেনা নিহত এবং বেশ কয়েকজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছে। হিজবুল্লাহ ড্রোন ও গাইডেড মিসাইলগুলো ইসরায়েলি সাজোয়া ইউনিট এবং সেনাদের অবস্থানের ওপর নিখুঁতভাবে আঘাত হানছে। ইরানি সংবাদ মাধ্যম দাবি করেছে যে সংঘাত শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ অন্তত 114টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এই দাবিকে অতিরঞ্জিত বলে প্রত্যাখ্যান করেছে, তবে মাঠ পর্যায়ের চিত্র বলছে হিজবুল্লাহর হামলার সক্ষমতা এবং রণকৌশল আগের চেয়ে অনেক বেশি উন্নত ও বিধ্বংসী হয়ে উঠেছে। আঞ্চলিক যুদ্ধের পদক্ষেপ। এই হামলার ব্যাপকতা এবং সমন্বয় ইঙ্গিত দিচ্ছে যে ইরান এবং তার মিত্ররা ইসরায়েলের বিরুদ্ধে একযোগে একাধিক ফ্রন্ট খুলে দিয়েছে। একদিকে উত্তর দিক থেকে হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলা, অন্যদিকে সরাসরি ইরান থেকে আসা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, সব মিলিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা এখন চরম চাপের মুখে। ইসরায়েলের গ্যালিলি, টাইবেরিয়াস এবং নেতানিয়া জুড়ে অনবরত সাইরেন বেজে চলেছে, যা সাধারণ মানুষকে বাংকারে আশ্রয় নিতে বাধ্য করছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড IRGC পরিষ্কারভাবে জানিয়েছে, এই হামলাগুলো তাদের ভূখণ্ডে এবং অঞ্চলে ইসরায়েলি ও মার্কিন সামরিক তৎপরতার জবাব। ইসরায়েলও বসেনি, তারা ইরানের দক্ষিণ পার্স প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে পাল্টা হামলা চালিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইয়েমেনের প্রতিরোধের মুখে এক অভাবনীয় ঘটনা ঘটেছে বলে দাবি উঠেছে। মার্কিন শক্তিশালী বিমানবাহী রণতরী পিছু হটতে বাধ্য হয়েছে। এই ঘটনাকে বড় বিজয় হিসেবে তুলে ধরেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কায়ানি। তার মতে এটি শুধু একটি সামরিক সাফল্য নয়, বরং পুরো অঞ্চলে শক্তির ভারসাম্য বদলে দেওয়ার মতো ঘটনা।
ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের উদ্দেশ্যে পাঠানো বার্তায় তিনি বলেন, তাদের সময় উপযোগী ও কৌশলী পদক্ষেপ পশ্চিম এশিয়ায় প্রতিরোধ শক্তিকে আরো দৃঢ় করেছে। এই চাপের মুখেই মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড অপমানজনকভাবে সরে যেতে বাধ্য হয়েছে বলে দাবি করেন তিনি। কায়েনের বক্তব্য অনুযায়ী এই বিশাল যুদ্ধজাহাজটি দীর্ঘদিন ইয়েমেন উপকূলের কাছাকাছি অবস্থান করছিল। ইয়ানবু ও জেদ্দার মাঝামাঝি জলসীমায় প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে তারা অবস্থান নেয়, কিন্তু শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে তারা পিছু হটে যায়। তিনি ইঙ্গিত দেন, এই পিছু হটার পেছনে ইয়েমেনের ভৌগোলিক অবস্থান ও যোদ্ধাদের সাহসিকতা বড় ভূমিকা রেখেছে। তিনি আরো বলেন, যারা এই ঘটনার ব্যাখ্যা খুঁজছেন তাদের বুঝতে হবে ইয়েমেনের পাহাড়, ভূখণ্ড এবং প্রতিরোধী এর আসল রহস্য। এই প্রতিরোধ শুধু একটি যুদ্ধ নয়, বরং একটি বার্তা। মধ্যপ্রাচ্যে আর আগের মতো একতরফা আধিপত্য চলবে না। এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে ইয়েমেন। গাজার মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইয়েমেনি জনগণের প্রশংসা করেন কায়েনি। তিনি বলেন, এটি শুধু মানবিক দায়িত্ব নয়, বরং পুরো অঞ্চলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রভাবকে চ্যালেঞ্জ করার একটি বড় পদক্ষেপ। কায়েনি স্পষ্ট করে দিয়েছেন, তাদের দেশ প্রতিরোধ যোদ্ধাদের পাশে থাকবে। তার মতে, ইয়েমেনের এই সাফল্য দেশটির দীর্ঘদিনের অবরোধ ভাঙার পথ তৈরি করতে পারে। লোহিত সাগরে ইতোমধ্যে ইয়েমেনি যোদ্ধারা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ এবং মার্কিন উপস্থিতির বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি পুরো অঞ্চলের শক্তির সমীকরণ বদলে দিচ্ছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে হরমুজ প্রণালী নিয়ে নতুন করে সংঘাত। ইরান সরাসরি ঘোষণা দিয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যুক্তরাষ্ট্রের পক্ষে কখনোই সম্ভব হবে না। ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র যতই চেষ্টা করুক তারা ইরানকে দমাতে পারবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তথ্যযুদ্ধ, অস্ত্রের প্রদর্শন বা চাপ সৃষ্টি কোনো কিছুর মাধ্যমে ইরানকে নত করা যাবে না, বরং হরমুজ প্রণালী দখলের স্বপ্ন চিরতরে ভুলে যেতে হবে। ইরানের দাবি, তারা ইতিহাসে কখনো কোনো শত্রুর কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। নিজেদের সার্বভৌমত্ব ও কৌশলগত অঞ্চল রক্ষায় তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, যদি হরমুজ প্রণালী খুলে দেওয়া না হয় তাহলে ইরানের তেল স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ দ্বীপে ভয়াবহ হামলা চালানো হবে। সেই হুমকির জবাবেই ইরানের পক্ষ থেকে এই কঠোর বার্তা এসেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে। ইয়েমেনের প্রতিরোধ, ইসরায়েলের সঙ্গে সংঘাত আর হরমুজ প্রণালী নিয়ে সরাসরি চ্যালেঞ্জ, সবকিছু মিলিয়ে পরিস্থিতি দ্রুত বিস্ফোরণের দিকে এগোচ্ছে। প্রশ্ন এখন একটাই, এই প্রতিরোধ কি সত্যি বড় শক্তিগুলোর আধিপত্য ভেঙে দিতে পারবে, নাকি আরো ভয়াবহ যুদ্ধের সূচনা হতে যাচ্ছে? সময়ই দেবে সেই উত্তর। মধ্যপ্রাচ্যের যুদ্ধ হঠাৎ করেই এক নতুন ভয়ঙ্কর মোড়ে ঢুকে পড়ছে। এতদিন পরোক্ষভাবে যুক্ত থাকা দেশগুলো এখন সরাসরি যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে। আর এই উত্তপ্ত পরিস্থিতিতে সবচেয়ে বড় চমক, সংযুক্ত আরব আমিরাত এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশে দাঁড়িয়ে সরাসরি সামরিক পদক্ষেপ নিতে পারে। এই সিদ্ধান্ত যদি বাস্তবে রূপ নেয় তাহলে পুরো অঞ্চলই আরো বড় সংঘাতে জড়িয়ে পড়বে। সবকিছুর কেন্দ্রবিন্দু এখন হরমুজ প্রণালী, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। এই সরু জলপথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়, কিন্তু বর্তমানে ইরান কার্যত এই পথ নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে, যার ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ ভয়াবহভাবে ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে ইউএই আর চুপ করে বসে থাকতে চায় না। আরব কূটনীতিকদের মতে দেশটি এখন সক্রিয়ভাবে পরিকল্পনা করছে কিভাবে সামরিক শক্তি ব্যবহার করে এই প্রণালী আবার খুলে দেওয়া যায়। শুধু তাই নয়, তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব আনার চেষ্টা করছে, যাতে সামরিক পদক্ষেপের অনুমোদন পাওয়া যায়। একই সঙ্গে ইউরোপ ও এশিয়ার বড় শক্তিগুলোকে নিয়ে একটি জোট গঠনের কথাও বলা হচ্ছে, যাদের একটাই লক্ষ্য, প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী খুলে দেওয়া। ইতোমধ্যে ইউএই সামরিক বিকল্পগুলো খতিয়ে দেখছে। এর মধ্যে রয়েছে সমুদ্রে পেতে রাখা মাইন পরিষ্কার করা, নৌবাহিনীর সহায়তা দেয়া, এমনকি সরাসরি যুদ্ধে অংশ নেওয়া। এমনকি ইরানের নিয়ন্ত্রণে থাকা বিতর্কিত দ্বীপ আবু মুসার মতো কৌশলগত জায়গাগুলো লক্ষ্যবস্তু হতে পারে বলেও আলোচনা চলছে। এটি ইউএই এর জন্য একটি বড় পরিবর্তন। এতদিন তারা ইরানের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে এক ধরনের ভারসাম্য নীতি অনুসরণ করত। বিশেষ করে দুবাই ছিল ইরানের সঙ্গে ব্যবসার একটি বড় কেন্দ্র, কিন্তু এখন সেই ভারসাম্য ভেঙে পড়ছে। বিশ্লেষকরা বলছেন, কারণটা স্পষ্ট, যুদ্ধ এখন ইউএই এর দরজায় এসে পৌঁছেছে। ইরান গত কয়েকদিনে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে আমিরাতের উপর। পুরো সংঘাত জুড়ে প্রায় 2500টির মতো প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, যদি ইউএই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়ায় তাহলে তাদের উপর আরো ভয়াবহ হামলা চালানো হবে।
এদিকে উপসাগরীয় অন্যান্য দেশ যেমন সৌদি আরব ও বাহরাইনও ধীরে ধীরে ইরানের বিপক্ষে অবস্থান নিচ্ছে। বাহরাইন ইতোমধ্যে জাতিসংঘের প্রস্তাবকে সমর্থন জানিয়েছে, তবে তারা এখনো সরাসরি সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়নি। এই অবস্থায় ইউএই যদি প্রথম দেশ হিসেবে সরাসরি যুদ্ধে নামে, তাহলে তা পুরো অঞ্চলের জন্য এক বিস্ফোরক পরিস্থিতি তৈরি করবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান কিছুটা দ্বিধাগ্রস্ত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিচ্ছেন, অন্যদিকে নতুন করে সেনা মোতায়েন করছেন। তিনি নাকি বলেছেন হরমুজ প্রণালী পুরোপুরি খোলা না হলেও যুদ্ধ শেষ করতে রাজি আছেন। এটি একটি বড় কৌশলগত পরিবর্তন, কারণ এতদিন এই প্রণালী খোলা রাখা ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য। তবে ট্রাম্প মনে করছেন জোর করে এই পথ খুলতে গেলে যুদ্ধ আরো দীর্ঘায়িত হবে। তাই তিনি এখন ইরানের নৌবাহিনী দুর্বল করা, ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমানো এবং পরে কূটনৈতিক চাপ তৈরি করার পরিকল্পনায় এগোচ্ছেন। মধ্যপ্রাচ্যের উত্তর সীমান্তে আবারও বিস্ফোরণময় পরিস্থিতি। রকেট, ড্রোন আর পাল্টা হামলায় আগুন জ্বলছে যুদ্ধের নতুন ফ্রন্টে। লেবানন থেকে একযোগে 50টির বেশি রকেট ছুড়ে মেরেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লক্ষ্য ছিল ইসরায়েলের উত্তরাঞ্চল। ইহুদি ধর্মীয় উৎসব পাস ওভারের প্রথম দিনেই এই হামলা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। হামলার সঙ্গে সঙ্গে সাইরেন বেজে ওঠে পুরো উত্তর ইসরায়েল জুড়ে। হাজার হাজার মানুষ দৌড়ে আশ্রয় কেন্দ্রে ঢুকে পড়ে। সীমান্তবর্তী শহর কিরিয়াত সিমোনা এ একটি রকেট আঘাত হানলে অন্তত 2 জন আহত হয়। আতঙ্ক আর বিশৃঙ্খলায় উৎসবের আমেজ মুহূর্তেই বদলে যায় যুদ্ধক্ষেত্রে। একই দিনে আরেকটি হামলায় হাইফার কাছাকাছি এলাকায় কয়েকটি রকেট ছোড়া হয়। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানায় বেশিরভাগ রকেট প্রতিহত করা হয়েছে আর কিছু খোলা জায়গায় পড়তে দেওয়া হয়েছে যাতে বড় ক্ষতি না হয়। তবে এই ধারাবাহিক হামলা স্পষ্ট করে দিয়েছে সংঘাত এখন আর সীমান্তে সীমাবদ্ধ নেই, বরং যে কোনো সময় বড় আকার নিতে পারে। পাল্টা জবাব দিতে দেরি করেনি ইসরায়েল। গত 24 ঘন্টায় দক্ষিণ লেবানন জুড়ে ব্যাপক বিমান ও নৌ হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, এসব হামলায় হিজবুল্লাহ 40 জনের বেশি যোদ্ধা নিহত হয়েছে এবং তাদের বহু ঘাঁটি ধ্বংস করা হয়েছে। টার্গেট করা হয়েছে কমান্ড সেন্টার, অস্ত্র ভান্ডার, রকেট লঞ্চার এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল অবস্থান। শুধু আকাশ নয়, সমুদ্র থেকেও হামলা চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। একই সঙ্গে স্থল অভিযানও জোরদার করা হয়েছে। গ্যালিলি ডিভিশন শত্রুদের একটি দল শনাক্ত করে ধ্বংস করেছে, আর অন্য ইউনিটগুলো মোটর সাইকেলে থাকা সশস্ত্র যোদ্ধাদের উপর আঘাত হেনে কয়েকজনকে হত্যা করেছে। একাধিক স্থানে অস্ত্র ও অবকাঠামো ধ্বংসের খবর পাওয়া গেছে। তবে যুদ্ধের মাশুলও দিচ্ছে ইসরায়েল। সাম্প্রতিক লড়াইয়ে অন্তত 4 জন সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ক্যাপ্টেন নোয়া মাদমনি, সার্জেন্ট বেন কোহেন, সার্জেন্ট লিরন বেনজিয়ন এবং সার্জেন্ট ম্যাক্সিম অ্যান্টিস। আহত হয়েছেন আরো অনেক সৈন্য। একদিনেই প্রায় 48 জন সেনা আহত হওয়ার তথ্য দিয়েছে সামরিক বাহিনী। শুধু সেনাবাহিনী নয়, সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারির শেষ থেকে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ চিকিৎসা নিয়েছেন। হাসপাতালগুলোতে চাপ বাড়ছে আর পরিবারগুলো হারাচ্ছে তাদের প্রিয়জনদের। হিজবুল্লাহ এখন নতুন কৌশল ব্যবহার করছে। রকেটের পাশাপাশি ড্রোন হামলাও বাড়ানো হয়েছে। এই ঘটনায় ড্রোন বিস্ফোরণে কয়েকজন রিজার্ভ সেনা আহত হন। আরেক ঘটনায় রকেটের স্প্লিন্টারে একজন সৈন্য গুরুতর জখম হন। এসব হামলা দেখাচ্ছে যুদ্ধ এখন আরো জটিল ও বিপজ্জনক হয়ে উঠছে। এদিকে রাজধানী বৈরুতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। একটি আবাসিক ভবনে বিমান হামলার খবর পাওয়া গেছে, যদিও বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট নয়। এতে করে সংঘাত আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পুরো পরিস্থিতি এখন এক ভয়ঙ্কর মোড়ে দাঁড়িয়ে। একদিকে লেবানন সীমান্তে হিজবুল্লাহ লাগাতার আক্রমণ, অন্যদিকে ইসরায়েলের পাল্টা শক্তিশালী অভিযান। দুই পক্ষই যেন পিছু হটার কোনো ইঙ্গিত দিচ্ছে না। বিশ্লেষকরা বলছেন এই সংঘাত শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকবে না, এটি বড় আকারের আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে, যেখানে জড়িয়ে পড়তে পারে আরও শক্তিধর দেশ। একটি রহস্যময় ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিও যাচাই করা হয়নি, তবুও তুমুল আলোড়ন। প্রশ্ন একটাই, ইরানের আকাশে কি সত্যি মৃত্যুর খুব কাছে চলে গিয়েছিল যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান? ভিডিওটিতে দেখা যাচ্ছে মাটি থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র দ্রুতগতিতে ছুটে যাচ্ছে আকাশের দিকে। লক্ষ্য একটি মার্কিন নৌবাহিনীর F-18 সুপার হর্নেট যুদ্ধ বিমান। মুহূর্তটা যেন সিনেমার দৃশ্য। ক্ষেপণাস্ত্রটি এতটাই কাছে পৌঁছায় যে মনে হয় আর 1 সেকেন্ড হলেই শেষ। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটে নাটকীয় মোড়। বিমানটি উড়ে যায় সামনে, বেঁচে যায়। ইরানের দাবি ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুর খুব কাছেই বিস্ফোরিত হয়েছিল, কিন্তু তবুও বিমানটি আকাশে উঠতে থাকে। অর্থাৎ হয় সেটি আঘাত পায়নি, না হয় বড় কোনো ক্ষতি এড়িয়ে গেছে। এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য নেই। বিমানটি ভূপাতিত হয়েছে, পাইলট বেরিয়ে গেছে, এমন কোনো প্রমাণও নেই।
অন্যদিকে যুক্তরাষ্ট্র একেবারে পরিষ্কার ভাষায় এই দাবি অস্বীকার করেছে। তাদের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরান যে বলছে তাদের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে একটি F-18 ভূপাতিত করা হয়েছে তা পুরোপুরি মিথ্যা। কোনো মার্কিন যুদ্ধবিমানই ভূপাতিত হয়নি। কিন্তু এখানেই শেষ নয়, প্রশ্ন আরো বড় হয়ে উঠছে। কয়েকদিন আগেই কি সত্যি একটি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছিল? যে বিমানকে আকাশে আঘাত করা প্রায় অসম্ভব বলে মনে করা হয়, সেই দাবিও ঘুরছে বাতাসে, কিন্তু প্রমাণ এখনো অধরা। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আরও একই ধাপ এগিয়ে দাবি করেছে, চাবাহার অঞ্চলের আকাশে আঘাত হানার পর একটি মার্কিন F-18 যুদ্ধ বিমান ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। কিন্তু এখানেও একই চিত্র, কোনো স্বাধীন সূত্র এই দাবি নিশ্চিত করেনি, আর যুক্তরাষ্ট্র এখনো এ বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া দেয়নি। বাস্তবতা হলো, এই সংঘাতে যুক্তরাষ্ট্র কিছু ক্ষতিও স্বীকার করেছে। কুয়েতের আকাশ প্রতিরক্ষা ভুল করে 3টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছিল, যাকে বলা হয়েছে বন্ধুসুলভ গুলি। এছাড়া ইরানের আকাশে একাধিক উন্নত ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে উত্তেজনা শুধু আকাশেই নয়, মাটিতেও বাড়ছে। ইরান সরাসরি সতর্ক করেছে, মধ্যপ্রাচ্যে যদি যুক্তরাষ্ট্র স্থল ও সেনা পাঠায় তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ কড়া বার্তা দিয়েছেন, জেনারেলরা যা ভেঙেছে সৈন্যরা তা ঠিক করতে পারবে না, বরং তারা নেতানিয়াহুর ভুল সিদ্ধান্তের শিকার হবে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই যুক্তরাষ্ট্র এক নতুন কূটনৈতিক চাল দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন 15 দফার একটি যুদ্ধবিরতি প্রস্তাব পাঠিয়েছে ইরানের কাছে। পাকিস্তান, মিশর ও তুরস্ক এই 3 দেশ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, এই প্রস্তাব কি যুদ্ধ থামাতে পারবে? কারণ বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্র আরো হাজার হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই প্রায় 50,000 সৈন্য রয়েছে অঞ্চলে। তার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে আরো মেরিন ইউনিট, হাজার হাজার নাবিক, এমনকি 82তম এয়ারবোর্ন ডিভিশনকেও প্রস্তুত রাখা হয়েছে, যারা যে কোনো সময় আক্রমণে নামতে পারে। অন্যদিকে ইরানও থেমে নেই। সৌদি আরব, কুয়েত, বাহরাইন এই দেশগুলোতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর এসেছে। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ তেলপথ হরমুজ প্রণালীতেও এখনো ইরানের শক্ত নিয়ন্ত্রণ। জার্মানির অভিযোগ, ইরানকে হামলার লক্ষ্য ঠিক করতে সাহায্য করছে রাশিয়া। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডিপুল বলেছেন, ইরানকে কোথায় হামলা চালাতে হবে সেই লক্ষ্যবস্তু চিহ্নিত করতে রাশিয়া সহায়তা দিচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের রাশিয়ার হামলা থেকে বিশ্বের দৃষ্টি সরানোর জন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধকে ব্যবহার করতে চাইছেন। ফ্রান্সে G7 বৈঠকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভাডিপুল জানান, তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনা করেছেন এবং সেখানে জার্মানির অবস্থান তুলে ধরেছেন। তিনি আরও বলেন, বর্তমান উত্তেজনা শেষ হলে হরমুজ প্রণালীতে জার্মানি ভূমিকা রাখতে চায়। ভাডিপুল বলেন, পুতিন নির্মমভাবে আশা করছেন যে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা ইউক্রেনে তার অপরাধ থেকে আমাদের মনোযোগ সরিয়ে দেবে। এই পরিকল্পনা সফল হতে দেওয়া যাবে না। আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, এই দুটি সংঘাত একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। রাশিয়া স্পষ্টভাবেই সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য দিয়ে ইরানকে সাহায্য করছে। ওদিকে মার্কিন কেন্দ্রীয় তথ্য সংস্থা FBI এর পরিচালক ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইলে ঢুকেছে হ্যাকাররা। এই হ্যাকারেরা ইরানের সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করা হয়েছে। হ্যাকারেরা প্রকাশ্যে দাবি করেছে তারা ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ইনবক্সে ঢুকেছে। এর প্রমাণ হিসেবে হ্যাকারেরা ক্যাশ প্যাটেল ও তার জীবন বৃত্তান্তের ছবিও প্রকাশ করেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাধারণ মানুষকে মার্কিন সামরিক ঘাঁটির কাছাকাছি থাকা জায়গাগুলো দ্রুত খালি করার আহ্বান জানিয়েছে। IRGC বলেছে, মার্কিন সেনাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদের উপর হামলা চালানো তাদের পবিত্র দায়িত্ব। এক বিবৃতিতে IRGCর জনসংযোগ শাখা জানায়, আমরা আপনাদের জোর দিয়ে পরামর্শ দিচ্ছি, যেখানে মার্কিন বাহিনী মোতায়েন আছে সেই সব এলাকা আপনারা দ্রুত ছেড়ে যান, যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়। এদিকে লেবাননে লড়াইয়ে ইসরায়েলের 2 সেনা গুরুতর আহত হয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সামরিক বাহিনীর 2 সদস্য গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এক বিবৃতিতে বলা হয়েছে, ওই এলাকায় সংঘর্ষের সময় একজন কর্মকর্তা ও একজন সৈনিক গুরুতরভাবে আহত হন। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েল 2 মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, এই হামলা চালানো হচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে। অন্যদিকে হিজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।
ইসরায়েলের হামলায় 24 ঘন্টায় 261 জন আহত হয়েছেন। এই হামলাগুলো চালিয়েছে ইরান এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। তাদের মতে ইরানের হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট 5,492 জন আহত হয়েছেন। এর মধ্যে এখনো 116 জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর শুধু 24 ঘন্টায় ইরান ও হিজবুল্লাহর হামলায় 261 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এবার শঙ্কা আরো বড়, স্থলযুদ্ধের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক পরিকল্পনার দিকে এগোচ্ছেন যা বাস্তবায়ন হলে পুরো অঞ্চল কেঁপে উঠতে পারে। হোয়াইট হাউস মনে করছে সরাসরি স্থল হামলার ভয় দেখিয়েই ইরানকে নতি স্বীকার করানো যাবে। তাদের লক্ষ্য স্পষ্ট, ইরান যেন দ্রুত হরমুজ প্রণালী খুলে দেয়। এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ থাকায় বিশ্বজুড়ে তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। ট্রাম্প ইতিমধ্যে ইরানকে সময় বেঁধে দিয়েছেন, আর মাত্র কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, না হলে শুরু হতে পারে ভয়াবহ স্থল অভিযান। এই অভিযানের প্রস্তুতিও জোরে সোরে চলছে। যুক্তরাষ্ট্র তাদের শক্তিশালী নৌ ও স্থল বাহিনী মধ্যপ্রাচ্যের দিকে পাঠাচ্ছে। বিশেষ করে সমুদ্রপথে আক্রমণ চালাতে সক্ষম ইউনিটগুলোকে এগিয়ে আনা হচ্ছে। এসব ইউনিটে রয়েছে যুদ্ধজাহাজ, হেলিকপ্টার এবং উপকূলে দ্রুত নামার মতো বিশেষ যান। এছাড়া আকাশপথে হঠাৎ আক্রমণের জন্য প্রস্তুত রাখা হয়েছে অভিজাত প্যারাট্রুপার বাহিনী। তারা যে কোনো সময় শত্রুপক্ষের ভেতরে নেমে গুরুত্বপূর্ণ স্থাপনা দখল করতে পারে। বিমানবন্দর, ঘাঁটি সবকিছু তাদের লক্ষ্য হতে পারে। শুধু তাই নয়, আরো হাজার হাজার সেনা প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে মুহূর্তের মধ্যে তাদের যুদ্ধে নামানো হবে। মার্কিন বাহিনীর সম্ভাব্য লক্ষ্যগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইরানের উপকূলবর্তী দ্বীপগুলো। বিশেষ করে খার্ক দ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে ইরানের প্রায় 90% তেল রপ্তানি হয়। এই দ্বীপ দখল করতে পারলে ইরানের অর্থনৈতিক শক্তিতে বড় আঘাত লাগবে। তবে এই অভিযান সহজ নয়। বিশ্লেষকরা বলছেন, দ্বীপটি দখল করা যতটা কঠিন, ধরে রাখা তার চেয়েও কঠিন, কারণ ইরান সেখানে শক্তিশালী প্রতিরক্ষা গড়ে তুলেছে। আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হলো কেশন দ্বীপ। এই দ্বীপ থেকে হরমুজ প্রণালীর সবচেয়ে সরু অংশ নিয়ন্ত্রণ করা হয়। এটি দখল করতে পারলে সমুদ্রপথ অনেকটাই নিরাপদ করা সম্ভব হবে। এছাড়া আবু মুসা, গ্রেটার তুনব এবং লেসার তুনব দ্বীপও হতে পারে হামলার লক্ষ্য। এসব জায়গায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী শক্ত ঘাঁটি গড়ে তুলেছে। তবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিকল্পনা হলো সরাসরি ইরানের উপকূলে হামলা। যদি এই সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে একসঙ্গে 10 থেকে 12,000 সেনা নামানো হতে পারে। তাদের কাজ হবে উপকূল থেকে ইরানি বাহিনীকে সরিয়ে দেয়া এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করা। কিন্তু ইরানও প্রস্তুত। তারা জানিয়েছে, যে কোনো আক্রমণ মোকাবিলায় তাদের লাখো সেনা প্রস্তুত রয়েছে। উপকূলে মাইন পাতা হয়েছে, ফাঁদ বসানো হয়েছে, আকাশে রয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে মার্কিন সেনাদের জন্য প্রতিটি পদক্ষেপ হবে ঝুঁকিপূর্ণ। এর বাইরে আরেকটি বড় লক্ষ্য হতে পারে ইরানের পারমাণবিক স্থাপনা। বিশেষ করে ইস্পাহান অঞ্চলে সংরক্ষিত উচ্চমাত্রার ইউরেনিয়াম দখল বা নিষ্ক্রিয় করার পরিকল্পনাও থাকতে পারে। তবে এটি অত্যন্ত জটিল ও বিপজ্জনক কাজ, কারণ এই পদার্থ বিস্ফোরণে ধ্বংস করা যায় না, বরং এতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়তে পারে, যা আরও বড় বিপর্যয় ডেকে আনবে। সব মিলিয়ে পরিস্থিতি এক ভয়াবহ মোড় নিচ্ছে। একদিকে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘর্ষ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান। সবকিছু মিলে মধ্যপ্রাচ্য যেন এক বিস্ফোরণের অপেক্ষায়। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকেই তেহরান অপেক্ষা করেনি। দ্রুতই তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয় ইসরায়েলের দিকে। কিন্তু এখানেই থেমে থাকেনি। ইরান বুঝিয়ে দিয়েছে, যুদ্ধ যদি হয় তবে তা শুধু এক দেশের সীমায় আটকে থাকবে না। তাই উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোকেও টার্গেট করা হয়। গত এক মাসে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান ও কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিতে একের পর এক হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় রাডার সিস্টেম, থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং MQ-9 রিপার ড্রোন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। কাতারের আল উদেইদ ঘাঁটিও আঘাতের বাইরে থাকেনি। তবে সবচেয়ে আলোচিত হামলাটি আসে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে। রিয়াদের কাছাকাছি এই ঘাঁটিতে মার্কিন বাহিনীও কাজ করে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় KC-135 রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও গুরুত্বপূর্ণ, একটি E-3 সেন্ট্রি এওয়াক্স বিমানও আঘাত পেয়েছে। এওয়াক্স এই একটি বিমানই যুদ্ধক্ষেত্র চোখ। শত শত কিলোমিটার দূর থেকে এটি ড্রোন, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমান শনাক্ত করতে পারে। সহজ ভাষায় এটি আকাশে থাকা এক বিশাল রাডার। এই বিমান ক্ষতিগ্রস্ত হওয়া মানে পুরো যুদ্ধক্ষেত্রে অন্ধকার নেমে আসা।
ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জুলফাঘারি দাবি করেছেন এই হামলায় একটি রিফুয়েলিং বিমান ধ্বংস হয়েছে এবং আরো 3টি অচল হয়ে গেছে। স্যাটেলাইট ছবিতেও ক্ষয়ক্ষতির কিছু চিত্র দেখা গেছে বলে জানানো হয়েছে, যদিও যুক্তরাষ্ট্র বা সৌদি আরব এখনও আনুষ্ঠানিকভাবে এসব তথ্য নিশ্চিত করেনি। তবুও সাবেক মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন এটি বড় ধাক্কা, কারণ অ্যাওয়াক্স না থাকলে আকাশে কি ঘটছে তা বোঝা কঠিন হয়ে পড়ে। যুদ্ধের নিয়ন্ত্রণ ও সমন্বয়েও বড় সমস্যা তৈরি হয়। এটাই ইরানের কৌশল, সরাসরি শক্তির লড়াই নয়, বরং প্রতিপক্ষের চোখ অন্ধ করে দেয়া। ড্রোনের ঝাঁক, ক্ষেপণাস্ত্রের বৃষ্টি, সব মিলিয়ে এক অসম যুদ্ধ, যেখানে লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের আকাশ শক্তিকে দুর্বল করা। এই 1 মাসে আরো যা ঘটেছে তাও কম নাটকীয় নয়। যুক্তরাষ্ট্র তাদের অন্তত 12টি MQ-9 রিপার ড্রোন হারিয়েছে বলে জানা গেছে। ইরান দাবি করেছে তারা একটি F-35 স্টেলথ বিমানেও আঘাত এনেছে, যদিও যুক্তরাষ্ট্র তা অস্বীকার করেছে। এছাড়াও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাডারেও আঘাত হানা হয়েছে। এসব হামলায় প্রায় $800 মিলিয়ন ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে যুদ্ধের খরচও বাড়ছে দ্রুত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের টমাহক ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দ্রুত ব্যবহার করে ফেলছে। রিপোর্টে বলা হয়েছে এখন এসব অস্ত্রের মজুদ উদ্বেগজনকভাবে কমে গেছে। এদিকে নতুন আশঙ্কাও দেখা দিচ্ছে স্থলযুদ্ধের। মার্কিন প্রতিরক্ষা দপ্তর নাকি ইরানের খার্গ দ্বীপ সহ গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকায় সীমিত স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। এই দ্বীপ থেকেই ইরান তাদের প্রায় 90% তেল রপ্তানি করে, তাই এখানে হামলা হলে তা হবে এক বিশাল লাল রেখা অতিক্রম করা। 1 মাসের এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত 13 জন মার্কিন সেনা নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় 200 জন। অন্যদিকে ইরানি নিহতের সংখ্যা 1900 ছাড়িয়েছে, আহত 18,000-এর বেশি।